হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের সামনে আমি একটি সুন্দর ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে এসেছি যেটা বুয়েট 2018-19 সেশনে ভর্তি পরীক্ষা এসেছিল এবং এটা আইআইটি ভর্তি পরীক্ষা 1986 সালে এসেছিল, অর্থাৎ 2018 আর 1986 মাঝখানে 32 বছর। সো বুয়েটে আইআইটির 32 বছর পুরনো একটি অ্যাডমিশন লেভেলের প্রশ্ন চলে এসেছিল হুবহু। সো এই প্রশ্নটা নিয়ে যারা 2018 সালে পরীক্ষার্থী ছিল, আমাদের যারা স্টুডেন্ট ছিল তারা অনেকে অনেক প্রশ্ন করেছিল, একটু হতাশ হয়েছিল পরীক্ষার হলে যে এই প্রশ্নটা আসলে দেখে হঠাৎ করে বোঝা যায় না যে এটা কিভাবে করব। একজন ইন্টারমিডিয়েট স্টুডেন্ট সে হঠাৎ করে জিনিসটা দেখে ভরকে যাওয়াটা স্বাভাবিক, কারণ আমরা বিভিন্ন ধরনের সার্কিট দেখেছি যেখানে শুধুমাত্র রেজিস্ট্যান্স থাকে, বা আমরা ক্যাপাসিটর দিয়ে সার্কিট করেছি যেখানে শুধুমাত্র ক্যাপাসিটরই থাকে, কিন্তু আমরা কখনো এরকম সার্কিট দেখি নাই যেখানে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিটেন্স একসাথে থাকে। সো এই জিনিসটা আসলে খুব কঠিন কিছু না, জাস্ট তোমার কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে সেই কনসেপ্ট দিয়েই তুমি খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে উইদিন 2 to 3 মিনিটস তুমি এই প্রবলেমটা সলভ করে ফেলতে পারবা। আর এই প্রবলেমটা সলভ করার জন্য তোমাদেরকে কিছু কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। তো যে কনসেপ্টগুলো অ্যাকচুয়ালি লাগবে এই প্রবলেমটা সলভ করতে হলে সেই জিনিসটা আমি একটু লিখি। প্রথমে লাগবে কারশফের কারেন্ট ল, যেটাকে আমরা কেসিএল নামে চিনি। এরপরে লাগবে কারশফের ভোল্টেজ ল, যেটাকে আমরা কেভিএল নামে চিনি। এরপরে লাগবে ডিসি সার্কিটে ক্যাপাসিটেন্স কি ধরনের আচরণ করে সেটা, ডিসি সার্কিটে ক্যাপাসিটর কি ধরনের আচরণ করে সেই কনসেপ্টটা তোমাদের একটু ক্লিয়ার হতে হবে। এবং এই জিনিসটাই আসলে আমি আজকের ভিডিওতে বেশিরভাগ সময় জুড়ে তোমাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব যে ডিসি সার্কিটে ক্যাপাসিটরের আচরণটা কীরকম হয়, ঠিক আছে। আর 4 নাম্বার যে কনসেপ্টটা সেটা সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম স্টেটে সাধারণত আসলে কি ঘটনা ঘটে থাকে। কারণ আমরা যদি এই প্রশ্নটা পুরোটা পড়ি, দেখো এক জায়গায় সাম্যাবস্থায় আছে এই কথাটা বলা হচ্ছে। তো আমরা এখন মেইন প্রবলেমটাতে চলে যাই। অ্যাকচুয়ালি প্রবলেমটা কি ছিল, চিত্রে প্রদর্শিত বৈদ্যুতিক বর্তনীর অংশটুকু সাম্যাবস্থায় রয়েছে। এই সাম্যাবস্থার ইনার মিনিংটা আমরা একটু পরে ব্যাখ্যা করব। এবং রোধগুলোর মধ্যে ডিসি কারেন্ট প্রবাহিত হচ্ছে। দেখো রোধগুলোর মধ্যে কি কারেন্ট প্রবাহিত হচ্ছে? ডিসি কারেন্ট। অর্থাৎ এইখান থেকে বোঝা যাচ্ছে যে এই সার্কিট একটা ডিসি সার্কিট, এখানে কোনো এসি সোর্স নেই, ডিরেক্ট কারেন্ট প্রবাহিত হচ্ছে। ধারক সি, যেটার ক্যাপাসিটেন্স দেওয়া আছে 4 মাইক্রোফ্যারাড, এর মধ্যে সঞ্চিত শক্তিটা নির্ণয় করো। দেখো এটা সেই সার্কিটের ছবিটা, এটাই সেই ক্যাপাসিটেন্সটা, এটার মধ্যে সঞ্চিত শক্তি বের করতে হবে। তো ক্যাপাসিটরের মধ্যে সঞ্চিত শক্তি বের করার জন্য অনেকগুলো ফর্মুলা আছে, যেমন ধরো হাফ সিভি স্কোয়ার একটা ফর্মুলা আছে, তারপর হাফ কিউ স্কোয়ার বাই সি একটা ফর্মুলা আছে, এরকম 3টা ফর্মুলা আছে। বাট আমরা কোনটা ইউজ করব সেটা আসলে বের করার জন্য আমাদের এই সার্কিটের ওরিয়েন্টেশনটা খুব ভালো মতো বুঝতে হবে। তো আমরা দেখি সার্কিটে কি কি আছে। দেখো উপর থেকে একটা লাইন আসছে 3 ওহম রেজিস্ট্যান্সের, যেখান থেকে 3 অ্যাম্পিয়ার কারেন্ট আসছে। বাম সাইডে দেখো এখানে ব্যাটারি পোলারিটি এটা ধরো প্লাস, আর ধরো এই পাশে আমাদের প্লাস আর এই পাশে মাইনাস। এটা ধরো প্লাস, এক পাশে প্লাস এক পাশে মাইনাস। 4 ভোল্টের একটা ব্যাটারি আছে, এখানে 2 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট ফ্লো সেটা ডান দিকে অ্যারো দিয়ে বোঝা যাচ্ছে। এখানে 3 ওহমের একটা রেজিস্ট্যান্স আছে, 5 ওহমের রেজিস্ট্যান্স, 1 ওহমের রেজিস্ট্যান্স। এখানে দেখো একটা ওপেন পার্ট আছে 4 ওহম, এখানে 3 ওহমের রেজিস্ট্যান্স, মাঝখানে ক্যাপাসিটেন্স। এদিকে আবার দেখো নিচ থেকে 3 ওহম দিয়ে 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, আবার বাম সাইডে দেখো বাম দিকে 3 ওহম দিয়ে একটা কারেন্ট যাচ্ছে, সেটার মান 2 অ্যাম্পিয়ার, এবং এখানে একটা ব্যাটারি আছে যেটার পোলারিটি এই পাশে প্লাস এই পাশে মাইনাস, ঠিক আছে। 3 ভোল্টের একটা ব্যাটারি আছে। সো এটাই মোটামুটি আমাদের এই পুরো সার্কিটের ওরিয়েন্টেশন। সো আমরা এখন এখান থেকে মেইন যে কাজটা করব সেটা আমরা আগে বোঝার চেষ্টা করব যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সে কত কারেন্ট যাচ্ছে। এইভাবে আমরা সার্কিটের সলিউশনটা শুরু করব। কেন? কারণ আমি যদি প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্ট বের করতে পারি, তাহলে আমরা প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যে ভোল্টেজটা সেটা আমরা বের করে ফেলতে পারবো। সো এটার জন্য প্রথমে আমি যে 1 নম্বরে লিখেছিলাম যে সবার আগে আমাদের যেটা জানতে হবে সেটা কেসিএল। সেই কেসিএলটা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে। এখন কোথায় অ্যাপ্লাই করব? কেসিএলটা অ্যাপ্লাই করব ধরো এই পয়েন্টে, এই পয়েন্টে। এটাকে একটা নাম দেই। তোমরা সবাই জানো যখন আমরা তুল্য রোধ বের করি, চলতরিতে আমরা পড়েছি, যখন আমরা তুল্য রোধ বের করি তখন একটা বিন্দুতে যখন অনেকগুলো লাইন এসে জোড়া লাগে তখন সেটাকে আমরা একটা নোড বলতে পারি, অর্থাৎ সেই বিন্দুতে একটা নির্দিষ্ট বিভব থাকে। তো এই নোডের নাম আমরা দিচ্ছি ধরো এ, ঠিক আছে। তারপর ধরো আমরা কিন্তু এই বিন্দুতেও কেসিএল অ্যাপ্লাই করতে পারি, কারণ এখানে দেখো 3টা জায়গা থেকে 3টা লাইন এসে যুক্ত হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু একটা বিভব আছে, সেটা একটা নাম দিলাম, সেই নোডের নাম দিলাম আমরা বি। সামহাউ কোনোভাবে যদি আমরা এ আর বি এর মাঝখানে বিভব পার্থক্য বের করতে পারি,
কেসিএল দিয়ে আমরা প্রত্যেকটা রোধের দুই পাশে বিভব পার্থক্য বের করব। এরপর যদি আমরা এই লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি, অর্থাৎ কারশফস ভোল্টেজ ল অ্যাপ্লাই করি, সেখানে যদি সবগুলো ভোল্টেজ জানার পরে আমরা যদি ভিএবি অর্থাৎ ক্যাপাসিটরের দুই পাশে ভোল্টেজটা বের করে ফেলতে পারি, তাহলেই দেখো আমাদের ক্যাপাসিট্যান্স আমরা জানি, ভোল্টেজ আমরা জেনে গেলাম, অর্থাৎ E = ½ সিভি স্কয়ার ফর্মুলা দিয়ে কিন্তু আমরা এটার মধ্যে সঞ্চিত শক্তিটা বের করে ফেলতে পারবো। এখন কেসিএল কেভিএল সবাই অ্যাপ্লাই করতে পারে, কিন্তু প্রবলেম হচ্ছে আমরা কখনো এরকম সার্কিটে কেসিএল কেভিএল অ্যাপ্লাই করি না যে সার্কিটে একই সাথে রেজিস্ট্যান্স এবং ক্যাপাসিট্যান্স আছে। তো যখন কোনো ডিসি সার্কিটে ক্যাপাসিটর যুক্ত থাকবে তখন অ্যাকচুয়ালি ক্যাপাসিটর কি ধরনের আচরণ করে, এটা কি রেজিস্ট্যান্সের মতো আচরণ করে, নরমাল এটাকে একটা রেজিস্ট্যান্সের মতো আমি চিন্তা করতে পারবো, নাকি এখানে অন্য কিছু চিন্তা করতে হবে, এই জিনিসটা সবার আগে আমাদের বুঝতে হবে। ঠিক আছে, তো সবার আগে আমরা বুঝি যে টপিকটা নিয়ে আমি এখন কথা বলবো, সেটা হচ্ছে একটা ডিসি সার্কিটে ক্যাপাসিটরের আচরণ এই জিনিসটা আসলে কিরকম হয় সেটা আমরা সবার আগে বোঝার চেষ্টা করি। তো ধরো এখানে হচ্ছে আমাদের একটা ক্যাপাসিটর আছে, এই ক্যাপাসিটরটা ধরো একটা ব্যাটারির সাথে যুক্ত আছে। ঠিক আছে, ধরো এটা হচ্ছে ব্যাটারি প্লাস, এটা হচ্ছে মাইনাস। ধরো এই ব্যাটারিটা 12 ভোল্টের বিভব সাপ্লাই দিচ্ছে। এখন যখন এই ব্যাটারির প্লাসের সাথে ক্যাপাসিটর একটা পার্ট যুক্ত থাকবে তখন কিন্তু এইখানে প্লাস চার্জ জমা হবে প্লাস কিউ, যখন মাইনাসটা যুক্ত হবে তখন এই পাশে কিন্তু মাইনাস চার্জ জমা হবে মাইনাস কিউ। কিন্তু কথা হচ্ছে যে এই যে চার্জগুলো জমা হচ্ছে সেই চার্জগুলো জমা হওয়ার জন্য কিন্তু একটা সময় লাগবে। একদম তুমি সুইচটা অন করলা, ধরো এখানে একটা সুইচ আমরা দিতে পারি, ধরো এখানে আমরা একটা সুইচ আঁকি। ঠিক আছে, ধরো এটা হচ্ছে আমাদের একটা সুইচ। এই সুইচ যখন আমি হচ্ছে অন করব সাথে সাথেই কিন্তু আমার সব চার্জ এই ক্যাপাসিটরের দুই পাশে জমা হবে না। ক্যাপাসিটরে চার্জ জমা হওয়ার একটা ধারণ ক্ষমতা আছে, যেটা এটার জন্যই তো আমরা এটাকে নাম দিতেছি ধারক, এবং যত ধারণ ক্ষমতা বেশি তার ধারকত্ব বা ক্যাপাসিটেন্স কিন্তু তত বেশি। তো এই যে ধারণ ক্ষমতার সর্বোচ্চটুকু সে যে ধরতে পারে, যতটুকু পরিমাণ ধরতে পারে, সে কিন্তু সুইচ অন করার সাথে সাথে শুরুতেই সে সর্বোচ্চ পরিমাণ ধরতে পারবে না, সে কি করবে, একটু সময় নেবে। ধরো এই জন্য আমি কি করছি, একটা গ্রাফ নিতেছি, সেটা হচ্ছে টাইম থাকবে এক সাইডে আর এক সাইডে থাকবে তোমার ধরো ক্যাপাসিটরের দুই পাশে সঞ্চিত চার্জ। ঠিক আছে, সো এই গ্রাফটা যদি আঁকি দেখা যাবে কি সেই গ্রাফটা এরকম ভাবে উঠে গেছে, এরকম, অর্থাৎ সময় যাচ্ছে, এখানে ধরো এতটুকু পরিমাণ সময় তার লাগছে সে সর্বোচ্চ যতটুকু পরিমাণ চার্জ ধরতে পারে সেখানে উঠতে। যখন সে সর্বোচ্চ পরিমাণ চার্জটা ধারণ করে ফেলবে তখন কিন্তু দেখো সময় আগাচ্ছে, সময় বাড়তেছে, আমরা ব্যাটারি দিয়ে কি করতেছি, চার্জ সাপ্লাই দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু সে আর এর বেশি চার্জ ধরতে পারতেছে না। তো দেখা গেছে যে এখানে একটা স্যাচুরেশন পর্যায়ে চলে আসছে, এবং এই যে ক্ষুদ্র যে সময়টা, এই ক্ষুদ্র সময়টা সাধারণত মাইক্রোসেকেন্ড রেঞ্জে হয়, এবং এই সময়টাকে আমরা বলে থাকি হচ্ছে ট্রানজিয়েন্ট টাইম। খুবই ক্ষুদ্র সময়, যে ক্ষুদ্র সময় একটা তার ট্রানজিশন হয়, তাই না, সে একটা ডিফারেন্ট টাইপের আচরণ করে। এটা গেল হচ্ছে কিউ ভার্সেস টাইমের গ্রাফ। আমরা যদি সিমিলারলি, আমরা একটু পরের পেজে খালি জায়গায় যাই, সিমিলারলি যদি আমরা ক্যাপাসিটরের ক্ষেত্রে যদি আমরা হচ্ছে ভোল্টেজ ভার্সেস টাইমের গ্রাফ আঁকি, সেটাও কিন্তু হচ্ছে আমার এরকম ভাবে যাবে, অর্থাৎ ক্যাপাসিটরের দুই পাশে কতটুকু ভোল্ট জমা হবে। দেখো ক্যাপাসিটরের দুই পাশে কিন্তু আমি ব্যাটারি লাগিয়েছি 12 ভোল্টের, তো ক্যাপাসিটরের দুই পাশে কিন্তু 12 ভোল্ট বিভব পার্থক্যই থাকবে। সে দুই পাশে 12 ভোল্ট দেওয়ার সক্ষমতা রাখে বা ধরে রাখার সক্ষমতা রাখে, কিন্তু একদম টাইম যখন জিরো, যে এই জায়গা থেকে এখানেই সুইচ অন করার সাথে সাথে কিন্তু সে 12 ভোল্ট গেইন করবে না, তার 12 ভোল্ট গেইন করতে একটা কি লাগবে, একটা সময় লাগবে। এই সময়টাকে আমরা বলতে পারি হচ্ছে টিআর, অর্থাৎ ট্রানজিয়েন্ট টাইম। তো এটাই হচ্ছে আসলে বোঝার বিষয়, এই ক্যাপাসিটরের যে এই ধরনের আচরণ আছে এটা কিন্তু আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে স্টুডেন্টদের পড়ানো হয় না, বাট যেহেতু প্রশ্নটা চলে আসছে সেহেতু কনসেপ্ট ক্লিয়ার করার খাতিরে তোমাদেরকে আমরা এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, আর ভোল্টেজ ভার্সেস টাইম গ্রাফ যদি এরকম হয়, এখন যদি আমরা হচ্ছে কারেন্ট ভার্সেস টাইম গ্রাফ আঁকি, মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে কারেন্ট ঢুকতেছে সেটা ভার্সেস টাইম গ্রাফ আঁকি, দেখো এটার সাথে রিলেটেড হচ্ছে কিউ ভার্সেস টাইম গ্রাফটা। শুরুতে দেখো, শুরুতে কিন্তু হচ্ছে যখন আমি সুইচ মাত্র অন করলাম তখন কিন্তু চার্জ পাঠাচ্ছি আমি, যদি চার্জ আমি নাই পাঠাই তাহলে কিন্তু ক্যাপাসিটরের দুই পাশে চার্জ জমা হবে না। তো চার্জ যাচ্ছে ক্যাপাসিটরটা দুই পাশে চার্জ জমা রাখতেছে, এমন একটা সময় আসবে যখন কিন্তু ক্যাপাসিটর আর চার্জ নিচ্ছে না, মানে তার ধারণ ক্ষমতা সর্বোচ্চটুকু সে পরিপূর্ণ করে ফেলছে, অর্থাৎ সে স্যাচুরেটেড হয়ে গেছে। তো এমন একটা সময়ে সে যখন স্যাচুরেটেড হয়ে যাবে তখন কিন্তু আমার এই কারেন্ট ফ্লোটা কি হবে, কারেন্ট ফ্লোটা কিন্তু তখন জিরো হয়ে যাবে। স্যাচুরেটেড হয়ে গেলে আমি যতই তাকে চার্জ পাঠাই সে কিন্তু চার্জ নেওয়ার ধারণ ক্ষমতা নাই। এই দেখো সার্কিটের মধ্যে তো অন্য কোথাও যাওয়ার জায়গাও নাই,
সো একটা সময় কি হবে, সে আর চার্জ দিবে না। সেই সময়টা কতটুকু সময়, এই যে ট্রানজিয়েন্ট টাইম যেটা, এই এতটুকু সময় পরেই সে আর কি করবে না, চার্জ নিবে না, এবং ওই সার্কিটটাকে তখন আমরা বলতে পারবো সে সাম্যাবস্থায় চলে আসছে। অর্থাৎ ক্যাপাসিটরটা যতটুকু চার্জ ধরতে পারে তার সর্বোচ্চ সে ধারণ করে ফেলছে। ক্যাপাসিটরে আমরা যতটুকু ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি সেই সর্বোচ্চ ভোল্টেজ 12 ভোল্ট সে দুই পাশে এখন দিচ্ছে, কিন্তু কারেন্টটা তার কি হয়ে যাবে, ওই সময় জিরো হয়ে যাবে। তো কারেন্ট ভার্সেস টাইম গ্রাফটা কি হবে, এরকম হয়ে যাবে, এরকম। অর্থাৎ শুরুতে একটা কারেন্ট ছিল, হাই অ্যামাউন্ট অফ একটা কারেন্ট ফ্লো হবে, আস্তে 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 কমবে, কমতে 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 একটা সময় কি হয়ে যাবে, কারেন্টটা দেখো এখানে জিরো হয়ে যাবে। আই এর ভ্যালু এখানে কত, 0 অ্যাম্পিয়ার। এই যে এই সময়টা কি, এই সময়টাও কিন্তু হচ্ছে আমাদের ট্রানজিয়েন্ট টাইম। ঠিক আছে, কারেন্ট কেন কমে এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায়। যখন দেখো দুই পাশে চার্জ জমা হচ্ছে তখন কিন্তু ক্যাপাসিটর দুই পাশে বিভব পার্থক্য দিচ্ছে। দেখো ব্যাটারির প্লাস ওই দিকে, ক্যাপাসিটরের কিন্তু প্লাস এদিকে। অর্থাৎ এই বিভবকে অতিক্রম করতে হলে এই বিভবকে কি খরচ করা লাগতেছে, একটা এক্সট্রা পরিমাণ শক্তি খরচ করা লাগতেছে। সো যত টাইম যাবে আস্তে আস্তে কারেন্টটা কি আসতেছে, কারেন্ট আস্তে 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 কমে আসবে। তো এটাই হচ্ছে মোটামুটি আমাদের ডিসি সার্কিটে ক্যাপাসিটরের আচরণ। সো এই যে আমাদের যে বিষয়টা, এই যে ট্রানজিয়েন্ট টাইমের যে পরের অংশটুকু, ট্রানজিয়েন্ট টাইমের যে পরের অংশটুকু, এই যে এই পার্টটুকু, কারেন্ট ভার্সেস টাইমের গ্রাফের এই পার্টটুকু, অথবা আমাদের হচ্ছে এই যে কিউ ভার্সেস টাইম গ্রাফের যে এই পার্টটুকু, ঠিক আছে, এই পুরো জিনিসটাই কিন্তু হচ্ছে আসলে আমাদের কি, এটাকে আমরা কি বলতে পারি, এটাকে আমরা বলতে পারি সাম্যাবস্থা। সরি, এই জায়গাটাকে আমরা কি বলতে পারি, এই জায়গাটাকে আমরা বলতে পারি হচ্ছে সাম্যাবস্থা। অর্থাৎ যখন ক্যাপাসিটর ট্রানজিয়েন্ট টাইমটা পার করে ফেলে তখন যে স্টেটে আসে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে সাম্যাবস্থা। তো এটার সাম্যাবস্থা হচ্ছে এই পার্টটুকু। এবং যখন একটা ক্যাপাসিটর সাম্যাবস্থায় আসে তখন কিন্তু তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না, তখন সেই ক্যাপাসিটরটাকে আমরা একটা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। অর্থাৎ আমরা যে ছবিটা আগে আঁকছিলাম, এরকম একটা ব্যাটারি ছিল, ঠিক আছে, এখানে একটা ক্যাপাসিটর ছিল না, এখানে এরকম দুটো দাগ দিয়ে আমরা কি করছি, ক্যাপাসিটর রাখছি না, এই জায়গাটাকে আমরা কি করতে পারি, এই দাগ দুটা মুছে দিয়ে এটাকে আমরা একটা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি। আমরা এটাকে একটা ওপেন সার্কিট হিসেবে চিন্তা করতে পারি, ধরো এভাবে আমরা দিতে পারি। অর্থাৎ আমরা এটা বলতে পারি এক কথায়, এই পুরো আলোচনার সামারিটা হচ্ছে এক কথায় আমরা এটা বলতে পারি যে ডিসি সার্কিটে ক্যাপাসিটর সাম্যাবস্থায় আসলে সেটা ওপেন সার্কিটের মতো আচরণ করে। এই জিনিসটা তোমরা হচ্ছে মাথায় রাখবা। এটা আমরা একটু লিখে রাখি যে ডিসি সার্কিটে সাম্যাবস্থায় ক্যাপাসিটর ওপেন সার্কিট হয়ে যায়। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। এখন হচ্ছে এটা যখন আমরা বুঝতে পারবো তখন হচ্ছে বাকি কাজ আমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। ঠিক আছে, কিভাবে সহজ আমরা দেখাই। এখন আমরা জিনিসটা সলভ করার চেষ্টা করি, সবকিছু মুছে দেই, আমরা সলভ করি। এই যে আমরা বলতেছিলাম যে এই বিন্দুটাকে আমরা নাম দিতেছিলাম হচ্ছে এ নোড। এখানে আমরা কি করব, কেসিএল অ্যাপ্লাই করব। কোন অবস্থায় অ্যাপ্লাই করব, সাম্যাবস্থায় অ্যাপ্লাই করব। সাম্যাবস্থা মানে এই ক্যাপাসিটরটা ওপেন সার্কিট, অর্থাৎ এখানে ক্যাপাসিটর নাই, এখানে কোনো কিচ্ছু নাই, এখানে তারও নাই, কিচ্ছু নাই, অর্থাৎ এটা ফাঁকা। তুমি চিন্তা করো এটা ফাঁকা, এটা এখানে কিছু নাই। অর্থাৎ এই জায়গাতে কি, এখান দিয়ে কারেন্ট কত, এখান দিয়ে কারেন্ট হচ্ছে 0 সাম্যাবস্থায়। এখন চিন্তা করো এই পয়েন্টে বাম সাইড থেকে আসতেছে 3 অ্যাম্পিয়ার, উপর থেকে আসতেছে 3 অ্যাম্পিয়ার, তাহলে নিচে যেহেতু যাওয়ার জায়গা নাই তাহলে কি হবে, এই 3 অ্যাম্পিয়ার, সরি এখানে 3 অ্যাম্পিয়ার, এখানে 2 অ্যাম্পিয়ার, বাম সাইড থেকে 2 অ্যাম্পিয়ার আর উপর থেকে 3 অ্যাম্পিয়ার, এই 3 আর 2 মিলে কত হয়, 5 অ্যাম্পিয়ার হয় না? এই 5 অ্যাম্পিয়ার পুরো কারেন্টটাই কিন্তু এই 5 ওহমের মধ্য দিয়ে চলে যাবে। অর্থাৎ আমরা কিন্তু সিম্পলি এখানে কেসিএল অ্যাপ্লাই করলাম। এটা তোমরা চাইলে ইকুয়েশন লিখে করতে পারো, যেহেতু অ্যাডিশন টেস্টের প্রশ্ন আমরা এটা মুখে মুখেই করে ফেলতেছি। উপর থেকে 3, বাম দিকে 2, এখানে কিছু যাবে না, একটু আগে ব্যাখ্যা করছি কেন যাবে না। ডান দিকে পুরো 3 আর 2 মিলে 5 অ্যাম্পিয়ার ডান দিকে চলে যাবে। দেখো এই যে 5 অ্যাম্পিয়ার যেখানে আসছে, এই বিন্দুতে আসছে, আর তো এখানে কোনো যাওয়ার জায়গা নাই, অর্থাৎ এই 5 অ্যাম্পিয়ার পুরোটাই কিন্তু আমার 1 ওহমের মধ্য দিয়ে পাস হইতে হবে। তাহলে এখানে কত, এই 5 অ্যাম্পিয়ার এই 1 ওহমের মধ্য দিয়ে পাস করবে। এরপর দেখো যদি আমরা এই বিন্দুতে, অর্থাৎ যে বি বিন্দু, বি নোড, এই বি নোডে যদি আমি কেসিএল অ্যাপ্লাই করি, দেখো কি আসতেছে, নিচ থেকে আসতেছে 1 অ্যাম্পিয়ার, বামে যাচ্ছে 2 অ্যাম্পিয়ার, 1 অ্যাম্পিয়ার আর 2 অ্যাম্পিয়ার। আবার দেখো এখান দিয়ে, দেখো এখান দিয়ে এই বিন্দু একটা নাম দেই, এই বিন্দুর নাম দিলাম ধরো সি, আর ধরো এই বিন্দুর নাম আমরা দিলাম ধরো ডি। সি বিন্দুতে দেখো উপর থেকে আসতেছে 5 অ্যাম্পিয়ার। এখন দেখো এই যে এই বিন্দুতে যদি আমি এটা ব্যাখ্যা করতে যাই, এখান থেকে 1 অ্যাম্পিয়ার আসতেছে আর চলে যাচ্ছে 3 অ্যাম্পিয়ার, তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই হচ্ছে এখান থেকে একটা কারেন্ট আসতেছে। তাহলে আমরা কি এটা বলতে পারি না যে যদি এখান থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট আসতো, তাহলে 2 আর 1 মিলে, সরি এখানে ভুল হয়েছে,
যদি মনে করো এটা তো 2 অ্যাম্পিয়ার ছিল, তাহলে যদি এখানে 1 অ্যাম্পিয়ার আসতো আর এখান থেকে যদি 1 অ্যাম্পিয়ার আসতো, তাহলে এই 1 অ্যাম্পিয়ার আর এই 1 অ্যাম্পিয়ার মিলে কি আমার 2 অ্যাম্পিয়ার হয়ে বামে যেতে পারতো না? যেতে পারতো। অর্থাৎ এই বিন্দুর যে কেসিএল যেটা, সেটাও কিন্তু আমরা সলভ করে ফেললাম। এখন দেখো যদি আমরা সি বিন্দুর কেসিএল সলভ করি, উপর থেকে আসতেছে 5 অ্যাম্পিয়ার, একদিকে চলে যাচ্ছে 1 অ্যাম্পিয়ার, বাকি থাকে কত? বাকি থাকে 4 অ্যাম্পিয়ার। তাহলে বাকি 4 অ্যাম্পিয়ার কোন দিক দিয়ে যাবে? বাকি 4 অ্যাম্পিয়ার কিন্তু এই ডান দিকে চলে যাবে। ঠিক আছে, তাহলে এই সি বিন্দুর কেসিএল এর প্রবলেমটাও কিন্তু আমরা সলভ করে ফেললাম। এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো হচ্ছে ডান দিকে কিছু নাই, খালি। আসলে ব্যাপারটা এরকম না। যখন তোমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়বা বা ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো সার্কিট একটু হায়ার স্ট্যান্ডার্ডে সলভ করবা, তখন দেখবে অনেক ক্ষেত্রে পুরো সার্কিট না দিয়ে সার্কিটের একটা পার্ট দেওয়া হয়, এটাকে আমরা বলি কি পার্ট অফ আ সার্কিট। সো এই 4 ওহমের মধ্য দিয়ে যে 4 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটা অন্য একটা পার্টের মধ্যে যাবে। কোথায় যাবে সেটা আমাদের জানার বিষয় না। আমাদের বিষয় হচ্ছে যে এই লুপটা, এই লুপের মধ্যে যেহেতু আমাদের ক্যাপাসিটরটা আছে, এই লুপ নিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হবে। সো তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে 4 অ্যাম্পিয়ার এদিক দিয়ে চলে যাচ্ছে, কোথাও কোনো একদিকে চলে যাচ্ছে। তো এই পুরো জিনিসটার মধ্যে কিন্তু আমরা তাহলে কি করলাম, আমি একটু স্টেপ বাই স্টেপ আসি প্রথম থেকে। প্রথমে আমরা ক্যাপাসিটরের আচরণটা ব্যাখ্যা করলাম। ব্যাখ্যা করার পর আমরা বুঝলাম যে ক্যাপাসিটরটা একটা ওপেন সার্কিটের মতো আচরণ করে। এরপর আমরা 3টা বিন্দুতে আমরা কি করলাম, কেসিএল অ্যাপ্লাই করলাম এবং দেখলাম যে কোন রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে। ফাইনাল স্টেজ হচ্ছে এই পুরো লুপের মধ্যে আমরা কি করব, কেভিএল অ্যাপ্লাই করব। কেভিএল, তো কেভিএল অ্যাপ্লাই করার নিয়ম কি? কেভিএল অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে প্রথমে একটা চিহ্ন দিতে হয়। যেহেতু 5 অ্যাম্পিয়ার বাম থেকে ডানে যাচ্ছে, তাহলে ধরো এটাকে আমরা দিলাম প্লাস, এটাকে দিলাম মাইনাস, কারণ রেজিস্ট্যান্সের মধ্যে প্লাস দিয়ে ঢোকে, মাইনাস দিয়ে বের হয়। তারপর 1 ওহমের মধ্যে দিয়ে 5 অ্যাম্পিয়ার যাচ্ছে, তাহলে এখানে হচ্ছে প্লাস হবে, এখানে হবে মাইনাস। এই 4 ওহম আমাদের দরকার নাই, কারণ এটা লুপের বাইরে পড়ে গেছে। এখন দেখো এই এটার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে বাম দিকে, তাহলে এদিকে হবে প্লাস, এদিকে হবে মাইনাস। এবং ক্যাপাসিটরের মধ্য দিয়েও কিন্তু কারেন্ট, অ্যাকচুয়ালি কারেন্ট ফ্লো হবে না, বাট এখানে কিন্তু একটা ভোল্টেজ পোলারিটি আছে। দেখো এই যে প্লাস, যেহেতু প্লাস বিন্দুটা কোন বিন্দুর সাথে সংযুক্ত? এ নোডের সাথে সংযুক্ত। এবং মাইনাস বিন্দুটা কোন নোডের সাথে সংযুক্ত? বি নোডের সাথে সংযুক্ত। সেহেতু এটা অবভিয়াসলি বলা যায় যে ক্যাপাসিটরের এই পাশে হচ্ছে কত? প্লাস, আর এই পাশে কত হচ্ছে? মাইনাস। তাহলে প্রথম কাজ কেভিএল এর ক্ষেত্রে আমরা শিখেছি, এটা আমরা একাডেমিক লেসনগুলোতে আমরা শিখেছি যে কিভাবে প্লাস মাইনাস পোলারিটি দিতে হয়, এরপর কেভিএল এর লুপটা চালাতে হয়। সো কেভিএল এর লুপটা এখন আমরা চালাবো। অবশ্যই কেভিএল এর লুপটা কি করব আমরা, এখানে আমরা ক্লকওয়াইজ চালাবো। তো ক্লকওয়াইজ চালালে আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এই রোধের মধ্য দিয়ে প্লাস দিয়ে ঢুকতেছে, আমাদের লুপের কারেন্টটা কি করতেছে? প্লাস দিয়ে ঢুকতেছে। প্লাস দিয়ে ঢুকলে আমরা কি করি? ভোল্টেজের সামনে প্লাস সাইনটা দেই। সো এখানে ভোল্টেজটা কত? কেভিএল এ সবকিছু ভোল্টেজ দিয়ে কাজ। এই পুরো লুপের মধ্যে টোটাল যে ভোল্টেজের পরিমাণ সেটাকে লিখতে হবে 0। তাহলে ভোল্টেজটা কত? ভোল্টেজটা হচ্ছে আমরা জানি ভি সমান হচ্ছে আইআর, কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স। তাহলে এখানে আই কত? 5 অ্যাম্পিয়ার, রেজিস্ট্যান্স কত? 5 অ্যাম্পিয়ার। তাহলে এখানে ভোল্টেজটা কত? ভোল্টেজটা হচ্ছে প্লাস 5 ইনটু 5। ঠিক আছে, আচ্ছা এই রোধের মধ্য দিয়ে প্লাস দিয়েই ঢুকতেছে, তাহলে এখানেও কি হবে? প্লাস হবে। প্লাস আই ইনটু আর, তাহলে হচ্ছে 5 অ্যাম্পিয়ার ইনটু 1 ওহম, তাহলে প্লাস হচ্ছে 5 ইনটু 1। তারপর আবারও প্লাস। কেন প্লাস? দেখো এটার মধ্যে দিয়েও লুপে ক্লকওয়াইজ ঘুরলে প্লাস দিয়ে ঢুকতেছে, তাহলে এখানে কারেন্ট কত? 1, আর রেজিস্ট্যান্স কত? 3, তাহলে প্লাস হচ্ছে 1 ইনটু 3। আচ্ছা এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে কোন দিক দিয়ে ঢুকতেছে? মাইনাস দিয়ে ঢুকতেছে, আর প্লাস দিয়ে বের হচ্ছে। তাহলে এখানে কি করতে হবে? মাইনাস দিয়ে ঢুকলে একটা মাইনাস দিতে হবে। আর আমরা এই যে ভোল্টেজটাকে আমরা কি নাম দিব? ধরো ভোল্টেজটাকে নাম দিলাম এ আর বি এর মধ্যবর্তী ভোল্টেজ, তাহলে এটাকে নাম দিলাম আমরা ভিএবি। তাহলে এই ভিএবির সামনে কি দিব? মাইনাস দিব, কারণ কি? মাইনাস দিয়ে ঢুকতেছে। তাহলে পুরো লুপের সবকিছু লেখা শেষ। ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে হচ্ছে আমাদের 0। তাহলে বাম সাইডে কত আসতেছে? 5 5 25, এখানে প্লাস হচ্ছে 5, আর এখানে প্লাস হচ্ছে কত? 3, ইজ ইকুয়াল টু ওই পাশে নিয়ে গেলে হচ্ছে ভিএবি। তাহলে ভিএবি সমান কত আসতেছে? ভিএবি সমান আসতেছে 25 আর 5 30, তাহলে কত? 33 ভোল্ট। অর্থাৎ এই ক্যাপাসিটরের দুই পাশে যে ভোল্টেজটা 33 ভোল্ট, সেটা আমরা বের করে ফেললাম। এখন খুব ইজি, ক্যাপাসিট্যান্স জানি, ভোল্টেজ জানি, তাহলে আমরা সঞ্চিত শক্তি বের করে ফেলতে পারবো। সঞ্চিত শক্তি কত হবে? হাফ সি ইন্টু ভিএবি স্কোয়ার। এখন ক্যাপাসিট্যান্স কত দেওয়া ছিল? ক্যাপাসিট্যান্স দেওয়া ছিল হচ্ছে 4 মাইক্রোফ্যারাড। তাহলে 4 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ইন্টু হচ্ছে ভিএবি কত? ভিএবি হচ্ছে 33। তাহলে এটা আমরা যদি একটু ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি, দেখি কি আসে। হাফ ইন্টু 4 -6 ইন্টু ভি স্কোয়ার হবে, তাহলে 33 স্কোয়ার হবে। তাহলে ইন্টু হচ্ছে 33 স্কোয়ার, তাহলে আসতেছে 2.178 ইন্টু 10 টু দি পাওয়ার -3 জুল। ঠিক আছে, আমরা জানি শক্তির একক হচ্ছে জুল। যেহেতু সবকিছু এসআই এককে ছিল, তাহলে এটাও কি আসবে? জুল এককে আসবে। সো এটাই ছিল আমাদের আইআইটি 1986 সালে আসা, অর্থাৎ বুয়েট ভর্তি পরীক্ষায় আসারও 32 বছর আগে যেটা আইআইটি ভর্তি পরীক্ষায় আসছে, সেরকম একটা প্রবলেম। এবং এ ধরনের আরো অনেক প্রবলেম আমরা প্র্যাকটিস করব আমাদের অ্যাডমিশন কোর্সে। সো তোমরা যারা হচ্ছে রুটসকে রেগুলার ফলো করো,
তারা জানো যে আমরা আসলে কোন কোয়ালিটিতে পড়াই, আমাদের টিচাররা কিভাবে এই জিনিসগুলো নিয়ে ঘাটাঘাটি করেন, এবং আমাদের অ্যাডমিশন কোর্সগুলোতে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে, হয়তো তোমাকে আমি পুরো প্রশ্ন ধরে ধরে ম্যাথ করা দিতে পারবো না, বাট এই যে খুঁটিনাটি যে টপিকগুলো, এই যে ডিসি সার্কিটে যে ক্যাপাসিটর ওপেন সার্কিটের মতো আচরণ করে, এই কনসেপ্টগুলো সম্পর্কে আমাদের এক্সপার্ট টিচাররা অনেক বেশি অভিজ্ঞ, তারা জানেন এবং তারা তোমাকে কিন্তু ক্লাসের মধ্যে জিনিসগুলো বলে দিবেন, যাতে করে ভর্তি পরীক্ষায় যদি এরকম ইউনিক কিছু প্রশ্ন আসে, যেটা হয়তো তোমার মনে হতে পারে যে আইআইটি প্রবলেম সলভ না করলে আমি এটা পারবো না, বিষয়টা আসলে এরকম না। এটা বুয়েটের জন্য প্রিপারেশন নিলে, অর্থাৎ আমাদের দেশীয় কারিকুলাম পড়ার পাশাপাশি তুমি যদি রুটসের টিচারদের ক্লাসগুলো ফলো করো, তাহলে কিন্তু তুমি এই আইআইটি লেভেলের প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ করার দক্ষতা অর্জন করবে। তো সবার জন্য অনেক বেশি শুভকামনা, সবাই ভালো থেকো। তোমাদের সাথে পরবর্তীতে এরকম মজার মজার কোনো প্রবলেম নিয়ে আমি হাজির হব। ততদিন পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।